আসসালামু আলাইকুম। দশমিক ভগ্নাংশ তো বলা যায় কোনো ভগ্নাংশের হর, ধরো একটা ভগ্নাংশ আমরা লিখলাম এই যে 7/10 অথবা 45 ডিভাইডেড হলো 100 অথবা এরকম হইতে পারে 475/1000। তো এইরকম যদি হরে 10, 100, 1000 ইত্যাদি থাকে তাহলে ওই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ বলা হয়। সংজ্ঞাটা কেমন? কোনো ভগ্নাংশের হর 10-এর গুণিতক, 10-এর গুণিতক 10, 100, 1000 ইত্যাদি হলে ওই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ বলা হয়। তাহলে হর 10-এর গুণিতক হতে হবে এবং 10 হতে হবে, 100 হতে হবে, 1000 হতে হবে, 10,000 এরকম সংখ্যা থাকতে হবে। তাহলে কোনো ভগ্নাংশের হর 10-এর গুণিতক 10, 100, 1000 ইত্যাদি হলে ওই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ বলা হয়। 10-এর গুণিতক শুধু কিন্তু 10 বা 100 বা 1000 এগুলো না। গণিতক কি বা কাকে বলে আমাদের আগের ক্লাসগুলোতে আলোচনা হয়েছিল। গণিতক হচ্ছে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা, একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। ধরো আমরা যদি একটা সংখ্যা নেই, এরকম 2 নেই সে, তাহলে 2 একটা নির্দিষ্ট সংখ্যা, অথবা 3 হতে পারে, 4 হতে পারে বা 5 হতে পারে। এইরকম একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ মানে ভাগশেষ থাকবে না, তাহলে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। তাহলে 2 একটা নির্দিষ্ট সংখ্যা, 2 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে, যেমন 2, 4, 6, তারপরে হচ্ছে 8, 10, 12 এরকম অসংখ্য সংখ্যা আছে। তাহলে 2 একটি নির্দিষ্ট সংখ্যা, একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায়, নিঃশেষে ভাগ করা যায় মানে কি ভাগশেষ শূন্য থাকবে, তাহলে তাদের প্রত্যেকটিকে আমরা ওই সংখ্যার, যে সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে তার গুণিতক বলবো। তাহলে 3 কি হবে? 3 একটি নির্দিষ্ট সংখ্যা, 3 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে তাদের প্রত্যেকটি হবে 3-এর গুণিতক। তাহলে 3 যদি একটি নির্দিষ্ট সংখ্যা হয়, এই 3 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে, 3 দ্বারা ভাগ করা যাবে এরকম সংখ্যা হচ্ছে 3, 6, 9, 12, 15 এরকম অসংখ্য সংখ্যা আছে। তো আমরা সংজ্ঞাতে বললাম কি, যে একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। ওই সংখ্যার মানে কোন সংখ্যার? যে সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে। এই গুণিতকের কিন্তু আরেকটা সংজ্ঞা আছে, সেইটা আবার দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে মিলবে না। গুণিতকের এই সংজ্ঞাটাও বলা যায় যে কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে, পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে কোন সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে মান পাওয়া যায় তাকেও গুণিতক বলা হয়। এটা দিয়ে হয়তো কোনো রকম চলবে সংজ্ঞা টঙ্গা, তবে যদি তুমি দশমিক ভগ্নাংশের অঙ্ক করতে যাও তখন ওই সংখ্যাটার কাজে লাগবে না। এই জন্য আমরা গুণিতক কি বা কাকে বলে, এই সংখ্যাটা কোনো সংখ্যাকে পূর্ণ সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে গুণিতক বলে। এটা যখন খুব বেশি বিপদে পড়বো তখন এই সংখ্যাটা বলবো, এই সংখ্যাটা লিখবো, বা বিপদ ছাড়া লিখলেও নাম্বার দিবে। তবে তোমরা যদি এটাও লেখো যে কোনো ভগ্নাংশের হর 10-এর গুণিতক, এটা আমরা দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে বলবো। তাছাড়া একটি নির্দিষ্ট সংখ্যা দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যায় তাদের প্রত্যেকটি হচ্ছে ওই সংখ্যার গুণিতক। তাহলে এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। তাই 4, 5 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে ওই সংখ্যাগুলো হবে এদের গুণিতক, না লিখলেও হবে। এখন আমরা দশমিক ভগ্নাংশ কাকে বলে মূলত আমরা দশমিক ভগ্নাংশ বলবো। দশমিক ভগ্নাংশটা কি বলছে? আমরা কোনো ভগ্নাংশের হর, ধরো 7 লিখছিলাম, তারপরে 45 লিখছিলাম, নিচে 100 লিখছিলাম, তারপর 475 লিখছিলাম, তারপর এখানে 1000 লিখছিলাম। তো দশমিক ভগ্নাংশ কি বা কাকে বলে? দশমিক ভগ্নাংশ হচ্ছে কোনো ভগ্নাংশের হর যদি 10-এর গুণিতক হয় এবং 10, 100, 1000 ইত্যাদি হয় তাহলে ওই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ বলা হয়। 10-এর গুণিতক হতে হবে এবং হরে 10 অথবা 100 অথবা 1000, 10,000 এরকম থাকতে হবে। তাহলে দেখো 10-এর গুণিতক কি শুধু 100 বা শুধু 1000 বা 10,000? না, 10-এর গুণিতক হচ্ছে 10 দ্বারা যতগুলো সংখ্যাকে নিঃশেষে ভাগ করা যাবে ততগুলো সংখ্যা হচ্ছে 10-এর গুণিতক। তাহলে 10 দ্বারা ভাগ করে 10 নিজেকেই ভাগ করা যায়, 20-কে ভাগ করা যায়, 30-কে ভাগ করা যায়, 40, 50 এগুলোকে, তাই না? তবে এইগুলো হরে থাকা যাবে না। 10-এর গুণিতক 10, 100, 1000 ইত্যাদি যদি হয় তাহলে ওই ভগ্নাংশটিকে আমরা দশমিক ভগ্নাংশ বলবো। কোন ভগ্নাংশের হর 10-এর গুণিতক 10, 100, 1000 ইত্যাদি হলে ওই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ বলা হয়। এখানে এই মান সংখ্যাটা আসতে পারে দশমিক সংখ্যার ভিত্তি কত, তাহলে আমরা অবশ্যই বলবো দশমিক সংখ্যার ভিত্তি হচ্ছে 10।
দশমিক সংখ্যার শেষে কি না লিখলেও চলে, এটাও একটা মান সংখ্যা আসে। দশমিক সংখ্যার শেষে শূন্য না লিখলেও চলে। যেমন এরকম যদি থাকে 4.50, এটাকে কিন্তু 4.5 লেখা যায়। এই জন্য এটাকে বলা যায় যে দশমিক সংখ্যার শেষে কি না লিখলেও চলে, না লিখলেও চলে, সেটা হচ্ছে শূন্য। লিখলেও চলে, না লিখলেও চলে, না লিখলেও কোনো সমস্যা নাই, সেটা হচ্ছে শূন্য। তাহলে আমরা কি পড়লাম? দশমিক ভগ্নাংশ পড়লাম। দশমিক ভগ্নাংশের ভিত্তি কত বা দশমিক সংখ্যার ভিত্তি কত? দশমিক সংখ্যার শেষে কি না লিখলেও চলে, শূন্য না লিখলেও চলে। আর একটা হচ্ছে মিশ্র দশমিক ভগ্নাংশ। মিশ্র দশমিক ভগ্নাংশ গুরুত্বপূর্ণ আর কি। তাহলে মিশ্র দশমিক ভগ্নাংশ কাকে বলে? এটা হচ্ছে দশমিক সংখ্যার সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে। পূর্ণ সংখ্যা কোনগুলা? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে আমরা পূর্ণ সংখ্যা বলি, অথবা গণনাযোগ্য সকল সংখ্যাকে বলা হয় পূর্ণ সংখ্যা। তাহলে এইরকম দশমিক সংখ্যার সাথে, দশমিক সংখ্যা ধরো 0.4, এই দশমিক সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে অথবা স্বাভাবিক সংখ্যা যুক্ত থাকলে যে ভগ্নাংশ হয় তাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়। এই যে 2.4, এই ভগ্নাংশের নাম কিন্তু মিশ্র দশমিক ভগ্নাংশ। তাহলে মিশ্র দশমিক ভগ্নাংশ কাকে বলে বা মিশ্র দশমিক ভগ্নাংশ কি? পরীক্ষায় যদি আসে আমরা সংজ্ঞা লিখবো, দশমিক সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে, দশমিক সংখ্যার সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাহলে সেই ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ, মিশ্র দশমিক ভগ্নাংশ বলা হয়। মিশ্র দশমিক ভগ্নাংশ কাকে বলে? তাহলে আমরা অবশ্যই বলবো দশমিক সংখ্যার সাথে কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকলে, এই যে 2 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা দশমিক সংখ্যা, দুটো যদি যোগ করি এটা থেকে কিন্তু এরকম হয় 2.4। এটা হলো মিশ্র দশমিক ভগ্নাংশ। তাহলে মিশ্র দশমিক ভগ্নাংশ কি বা কাকে বলে পরীক্ষা যদি আসে শর্ট প্রশ্নে, অবশ্যই আমরা লিখবো দশমিক সংখ্যার সাথে যদি কোনো পূর্ণ সংখ্যা যুক্ত থাকে তাহলে সেই ভগ্নাংশটিকে মিশ্র দশমিক ভগ্নাংশ বলে। এই 4টা মান সংখ্যা আসতে পারে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে, এগুলো একটু গুরুত্বপূর্ণ। এছাড়া বেসিক তেমন কোনো এই অধ্যায়টিতে নাই। এখানে যে অঙ্কগুলো দেওয়া আছে, আমরা কিন্তু যে স্লাইডটা আজকে সাজিয়েছি এটা মূলত হচ্ছে তোমাদের এটা মূলত 13, 14, 15 সালের বই থেকে সাজানো, ঠিক আছে? আমরা অঙ্কতে যাব সরাসরি। এই অঙ্কগুলো খুবই সহজ। 1 নম্বরে বলছে গুণ ফল নির্ণয় করো। এখানে বলছে গুণ ফল নির্ণয় করো, গুণ ফল নির্ণয় করবো। তো দশমিকের গুণগুলো এগুলো 1 মার্কের জন্য আসে। তো গুণ ফলগুলো তোমরা কিভাবে নির্ণয় করবে আমি একটু বলি। প্রথমত 1-এর ক নাম্বারটা দেওয়া আছে এরকম 0.4 গুণ হচ্ছে 12, ঠিক আছে? এইটার গুণফল নির্ণয় করতে হবে। এগুলো সর্বোচ্চ 1 মার্কের জন্য আসতে পারে। হ্যাঁ, কালকে ক্লাস হবে। তাহলে 0.24 গুণ হচ্ছে 12, এটা গুণ করে গুণফল লিখতে হবে। এগুলো যদি তো 1 মার্কের জন্য যদি আসে তোমরা অন্য জায়গায় জাস্ট রাখ করে এখানে মানটা বসায় দিতে পারো, অথবা তোমরা এইভাবে লিখতে পারো যে এখানে 1 মার্কের জন্য আসলে শুধু উত্তর লিখতে হবে, 1 মার্কের জন্যই আসবে 0.24, এটাকে গুণ করতে হবে কত দ্বারা? 12 দ্বারা। মনে মনে ভাবো দশমিক নাই, দশমিক ছাড়া যদি গুণ করি 4 আর 2 গুণ করলে 4 2 8, 2 2 4, 1 ঘর কাটলাম, 4 1 4, 2 1 2। এখন আমরা যদি এটা লিখি 0 8 8 যোগ করলে হয় 8 8 2। গুণফল বের করার পরে দশমিকের গুণফলগুলো বের করার পরে গুণফলের ডান দিক থেকে আমরা বাম দিকে দশমিক বসাবো। যেমন এখানে গুণ্য ছিল 0.24, গুণক ছিল 12। তো গুণ্য গুণক যা থাকে থাক, আমরা প্রথমত মনে মনে ভাববো দশমিক নাই, যে এরকম আছে ওই রকম তুলেই গুণ করব, তবে মনে মনে ভাববো দশমিক নাই, ঠিক আছে? মনে মনে কি ভাববো? দশমিক নাই। এবং আমরা গুণ করার পরে এই গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাবো। কয় ঘর আগে দশমিক বসাবো? এখানে দেখবো এই অঙ্কটার মাঝখানে টোটাল কয় ঘর আগে দশমিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি মোট 1 2 ঘর আগে দশমিক আছে। তাহলে গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাইতে হয়। তাহলে গুণফলের ডান দিক থেকে বাম দিকে 2 ঘর আগে দশমিক বসাই দেবা। এই যে 2.88। তাহলে আমরা লিখতে পারি অতএব 0.24, হ্যাঁ এখন লিখে নাও 1 2 সমান হচ্ছে 2.88। এটাই উত্তর। যদি 1 মার্কের জন্য আসে জাস্ট গুণফল বের করে উত্তরটা লিখে দিলে হবে।
আচ্ছা, আমি ক্লাসটা একটু ভিত্তিক ক্লাসে শেয়ার দিই। হ্যাঁ, তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এটা একটু আমাকে জানাও বাবা, একটু ইনশিওর করো। ভিত্তিক ক্লাসে দিয়েছি। ওকে, এটা কি বুঝতে পেরেছো? একটু জানাবা। 0.24 গুণ হচ্ছে 12। আচ্ছা, ক্লিয়ার। এরপরে 2 নাম্বারটা, মানে খ নাম্বারটা দেখো। খ নাম্বারটা আছে এরকম, 6.265 গুণ 18। আমি আবারও বলছি, বৃত্তি পরীক্ষা বা স্কুলের পরীক্ষাগুলোতে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই তোমাকে কিন্তু 13, 14 বা 15 সালের বইটা পড়তে হবে। ঠিক আছে, 5-এর জন্য 13, 14, 15 এই বইটা লাগবেই, মাস্ট। আর তোমাদের এবারে যে 5-এর বইটা আছে, এই বইয়ে অঙ্ক খুবই কম দেওয়া আছে, এটা থেকে তেমন কোনো কিছু শিখতে পারবা না, হয়তো অঙ্ক কমন পড়বে। তো এটা হচ্ছে গুণ্য 6.265, আর এটা হলো গুণক। তাহলে গুণ্য গুণক যা থাকে আমরা সেটাই তুলে নেব। মনে মনে ভাববো দশমিক নাই, কিন্তু যা আছে তাই তুলবো। তাহলে 6.265 এটাকে গুণ করবো কত দ্বারা? 18 দ্বারা। গুণটা করে নাও, মনে মনে ভাবো দশমিক নাই, পরে বসাবো আমরা দশমিক। তাহলে 5 8 40, 0 হাত থেকে 4, 6 48, আর 4 52, 52 2 হাত থেকে 5, 8 2 16, আর 5 21, হাত থেকে 2, 6 48, 49, 50। আমরা এক ঘর কাটলাম, এক ঘরে কাজ শেষ, একটা ঘর কাটলাম। তাহলে আমরা এখানে যদি গুণ করি, এটা কত হয়? 5 1 5, 6 1 6, 2 1 2, আর 6 1 6। শূন্য শূন্য যোগ করলে 0, 5 আর 2 7, 6 আর 1 7, 2 11। গুণফলটা বের হলে 1,12,770। এই গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাবো, দেখবো কয় ঘর আগে দশমিক আছে টোটাল। এখানে তো দশমিক নাই, এটা বাদ। তাহলে এখানে 1 2 3 ঘর আগে দশমিক আছে, দশমিকটা এখানে হবে। তাহলে 112.770। তাহলে অতএব আমরা বলতে পারি 6.265 গুণ হচ্ছে 18 ইকুয়াল হচ্ছে 112.770। দেখো বুঝছো কি না? আশা করি বোঝার কথা। থ্যাংক ইউ। 112.770। ওকে, তাহলে তোমরা একটু গ নাম্বারটা করো, আমি অঙ্ক তুলে দিচ্ছি। এখানে বলছে যে 25 গুণ হচ্ছে 6.05। এইটা একটু গুণ করবা, ঠিক আছে? এইটার গুণফল একটু বের করো। তাহলে আমরা লিখতে পারি, এখানে আমাদের সুবিধা মতো লিখবো, মনে মনে ভাবো দশমিক নাই, সেই হিসাবে এটাকে আগে যদি লিখি 6.05 গুণ হচ্ছে 25। আমরা এটা যদি গুণ করে দিই, তাহলে এটা 5 5 25, হাতে থাকে 2, 5 আর 0 গুণ করলে 0, হাতে 2 যোগ করলে 2, 5 6 30, এক ঘর কেটে দিলাম। আমরা কিন্তু আমাদের গুণের সুবিধার্থে যে কোনো ভাবে লিখতে পারি, তারপরে জাস্ট মান বসায় দেবো। তারপরে দেখো, এটা 5 আর 2 গুণ করলে 5 2 10, 0 হাত থেকে 1, 0 আর 2 গুণ করলে 0, হাতের 1 যোগ করলে হয় 1, 6 2 12। তাহলে এইটা যদি আমরা এখন যোগ করি, যোগ করলে 0 আর 5 যোগ করলে হয় 5, এটা 2, 1 5 1, 15,125 বের হয়েছে। এই 15,125-এ এখন আমরা দশমিক বসাবো এই গুণফলটাতে। কয় ঘর আগে দশমিক বসাবো? মোট 2 ঘর আগে দশমিক আছে, 0 আর হচ্ছে 5, 1 2, 2 ঘর আগে দশমিক, দশমিকটা এখানে হয়। তার মানে 151.25। হ্যাঁ, তাহলে অতএব 25 গুণন 6.05 ইকুয়াল টু হচ্ছে 151.25। ওকে, অনেকেরই আনসার হচ্ছে। তাহলে একটু ঘ নাম্বারটা করবো এখন, একটু চেষ্টা করে আনসারটা জানো। এটা তোমাদের এখনই HW 6.6.679। এটা একটু করো দেখি, এখনই করবা HW। অ্যান্সারটা আমাকে জানো, কমেন্টে জানো। লেখা ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা এটা একটু বলবা। হ্যাঁ, এখানে কেমন জানি ঝাপসা লাগছে। বোর্ড কি ক্লিয়ার দেখা যাচ্ছে?
ওকে, 151.25 এটা হইছে। ঘ নাম্বারটা একটু দেখো, ঘ নাম্বার। ঘ নাম্বারের অ্যান্সারটা দাও একটু দেখি। এরপরে এইগুলো আমরা করবো না, ও নাম্বার 2 সংখ্যার গুলো আর করবো না, 3 সংখ্যার কিছু অঙ্ক করবো, এটাও করবো না, ঠিক আছে? এই অঙ্কটা করবো, এবং এটা বৃত্তির জন্য মোটামুটি কমন আর কি, এইটা তোমাদের জন্য অনেক বেশি কমন আর কি। তো 3 সংখ্যার গুলো থাকলে কিভাবে করব, তাই না? এটা জাস্ট অন্য জায়গায় গুণ করে গুণফলটা বসায় দিবা। কি আছে, 11 গুণ হচ্ছে 0.11 গুণ হচ্ছে 1.1। তাহলে এইটা আমাদের গুণফল লিখতে হবে। এইটা যদি আমরা গুণফল করতে চাই তাহলে অন্য জায়গায় তুমি গুণ করতে পারো। 11 মনে মনে ভাবো দশমিক নাই, কোথাও দশমিক নাই, তাহলে এখানে এটা 11, এটাও 11, মানে 0 11 মানেও 11, 1.1 এটা দশমিক মনে মনে যদি ভাবি নাই তাহলে এটাও 11, তার মানে 3টা 11 গুণ করতে হবে। তো 3টা 11 আমরা অন্য জায়গায় যদি গুণ করে দিই তাহলেই তো হচ্ছে। সেক্ষেত্রে 11 আর 11 গুণ করলে হয় 121, তার সাথে আবার একটা 11 গুণ করে দেবো। 11 আর 11 গুণ করে দেখো 121 হয়। তাহলে এটা কত হয়, 1 1 কে 1, 2 1 কে 2, 1 1 কে 1, এক ঘর কাটলাম, 1 2 1, তাহলে 1 3 3 1, তাহলে 1331 হলো। এই যে বর্গীয় জ নাম্বার যে অঙ্কটা এখানে আছে 11 গুণন 0.11 গুণ হচ্ছে 1.1। এইটা যদি আমরা গুণ করতে চাই, আমাদের গুণের ক্ষেত্রে দুইটা জিনিস লাগে, একটা হচ্ছে গুণ্য, একটা গুণক। তাহলে প্রথমত হচ্ছে তোমার এই দুইটা গুণ করতে হবে গুণ্য গুণক হিসাবে, গুণ্য গুণক হিসাবে গুণ করলে যে গুণফলটা বেরোবে সেটাকে আবার এর সাথে গুণ করতে হবে। তো আমরা মনে মনে ভাবলাম দশমিক নাই, বা এই অঙ্কগুলো করার ক্ষেত্রে এটাই ভাববো যে আসলে দশমিক নাই, দশমিক ছাড়া গুণ করব, এবং গুণ করার পরে গুণফল যেটা বের হবে ওই গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসায় দেব। কোথায় দশমিক বসবে এটা মূলত নির্ভর করবে, দেখতে হবে মোট কয় ঘর আগে দশমিক আছে। যেমন এই অঙ্কটাতে কিন্তু 1 2 3 ঘর আগে দশমিক আছে। তাহলে এই সবগুলো সংখ্যা গুণ করলে যে গুণফলটা পাওয়া যাবে, যে মানটা পাওয়া যাবে, গুণফলের যে মানটা পাবো ওই গুণফলের ডান দিক থেকে বাম দিকে জাস্ট 3 ঘর আগে দশমিক বসায় দেবো। তাহলে সেক্ষেত্রে এখানে আমরা এই 11 আর 11 ভেবে কিন্তু গুণ করবো। 11 11 গুণ করলে 121, তার সাথে আবার 11 গুণ করবো, করলে হয় 1331। এই যে গুণফলটা যে বের হলো 1331, এই গুণফলের ডান দিক থেকে এখন বাম দিকে আমরা দশমিক বসাবো। কয় ঘর আগে বসাবো, যে 1 2 3, 3 ঘর আগে, তাহলে দশমিকটা বসবে এখানে। তার মানে 1 দশমিক, দেখো 1 দশমিক কত, 1.331। অ্যান্সার হলো এটার 1 দশমিক, সরি 1 বলে 3 লিখতেছি, 1.331, এটাই হলো অ্যান্সার। ঠিক আছে, ওকে, ম্যাক্সিমাম এর অ্যান্সার হয়েছে। এরপরেরটা দেখো, বর্গীয় জোড় পরে ঝ নাম্বার, সেম কি আছে ঝ নাম্বার অঙ্কটা। ঝ নাম্বারটা আছে হচ্ছে 0.25 গুণ হচ্ছে 0.25 গুণ হচ্ছে 2.5। তো মনে মনে ভাববো দশমিক নাই, তাহলে দশমিক নাই মানে কি, আমরা এইটাকে 25 ধরবো, এটাকে 25 ধরবো, 25 আর 25 গুণ করলে হয় 625, 25 বর্গ 625, মানে দুইটা 25 গুণ করলে 625 হয়। তার সাথে আবার 25 গুণ করব, তার সাথে আবার একটা 25 গুণ, তাহলে 625 কে যদি 25 দ্বারা গুণ করি দেখি গুণফল কত হয়। তাহলে 5 আর 5 গুণ করলে 5 5 25, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, হাতে থাকে 1, 5 6 30 আর 1 31, এক ঘর কাটলাম, 5 2 10, হাতে থাকে 2, 2 2 4 আর 1 5, হাতে থাকে না, 6 2 12। এটা তো আমরা এখন দশমিক বসাবো, এটা 5 2 6 5 1। দেখো টোটাল কয় ঘর আগে দশমিক আছে, 1 2 3 4 5, টোটাল 5 ঘর আগে দশমিক আছে। তাহলে এই অঙ্কটার যে গুণফলটা বের হয়েছে, এই গুণফলের ডান দিক থেকে বাম দিকে 5 ঘর আগে দশমিক দিয়ে দিবা। তাহলে এই যে 1 2 3 4 5, এই এখানে দশমিক হবে, পারলে এখানে একটা শূন্য দিয়ে দিবা। ঠিক আছে, 0.15625।
ক্লিয়ার কিনা একটু জানাও। হ্যাঁ, সবাই কি ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা এটা একটু কনফার্ম করো বাবা সবাই। ওকে, ক্লিয়ার হইলে ইও নাম্বারটা তোমরা করে নিবা। 7, 0.7, 0.77 এগুলো একটু গুণ করে নিও। হ্যাঁ, এগুলো জাস্ট নাকি এটা করে দেবো। ইও নাম্বারের পরে ট নাম্বার আছে, ঠ, হ্যাঁ তারপর অঙ্ক আছে। ইও নাম্বারটা করে দিই। দেখো আমরা যদি এটা গুণ করি 7 7 49, 49 আর 7 গুণ করে দেখো কত হয়, 343। 49 গুণন 7, 7 নং 63, 3 হাত থেকে 6, 4 7 28, 8 6 34, 343। তার সাথে আবার 7 গুণ, এটা কত, 3 7 21, 7 থেকে 2, 7 2 14, 4 7 28, 29 30, 7 থেকে 3 24। তাহলে এটা হলো এটা। তাহলে মোট দেখি কয় ঘর আগে দশমিক আছে, 1 2 3 4 ঘর। তাহলে এইটা যদি আমরা গুণ করি, এটা তো আরো 3টা শূন্য ছিল, এটা হবে। গুণফলটা বসাই দাও তাহলে হয়ে যাবে। দেখো মোট 4 ঘর আগে দশমিক আছে, 4 ঘর আগে দশমিক দিলে এটা হবে। দেখো 240.1। দেখো তো হয়েছে কিনা। ক্লিয়ার হলে একটু জানাও। ওকে, থ্যাংক ইউ। আমরা তাহলে এই ধাপের যদি কোনো অঙ্ক আসে, 1 মার্কের একটা অঙ্ক আসতে পারে পরীক্ষায়, সেগুলো তোমরা চেষ্টা করবা, জাস্ট উত্তরটা লিখলেই হবে। 1 মার্কের জন্য আসলে সংক্ষিপ্ত প্রশ্ন যদি আসে, মানে 1 মার্কের যদি, সেক্ষেত্রে শুধু উত্তর লিখতে হবে। তো আমরা এই ধাঁচের যে কোনো অঙ্ক আসলে আশা করি পারবো। এগুলো এটাও তাই, সেম জিনিস। এটা তোমাদের এলিজিবল থাকলো, পারলে এটা একটু তুলে নিতে পারো খাতায়। আর যাদের 13 বা 14 সালের বই আছে তারা বইয়ে পেয়ে যাবা। এটা একটা, ওইটাতে আবার কিন্তু 8 নাম্বার অধ্যায় লেখা আছে। বই চেঞ্জ হওয়ার কারণে অধ্যায়গুলো একটু চেঞ্জ করে দিয়েছে। ট নাম্বার, ঠ নাম্বার, এই অঙ্ক 3টা একটু, 2টা একটু দেখবা। এরপরে অঙ্ক দেখো মূলত 2 থেকে অঙ্ক শুরু। আচ্ছা, 2 নম্বর অঙ্কে কি বলছে? আমি জানি এই অধ্যায়টা সহজ, গুণ অধ্যায়টা সহজ, ভাগ একটু কঠিন। তো দেখো এখানে বলছে যে 1 মিটার সমান যদি 39.37 ইঞ্চি হয়, তাহলে 12 মিটারে কত? 1 মিটারের মান, 1 মিটার, এটা একটু মুখস্থ রাখতে হবে, এটা পরীক্ষায় আসে। মান দেওয়া আছে 39.37 ইঞ্চি দেওয়া আছে, 1 মিটার সমান এত। তাহলে 12 মিটারে কত? তাহলে 1 মিটারে যদি এইটা হয়, তাহলে 12 মিটারে কি বেশি হবে না কম হবে বলো তো বাবা? 1 মিটারে যদি এত ইঞ্চি হয়, তাহলে 12 মিটারে কত ইঞ্চি? খুবই সিম্পল একটা অঙ্ক দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটা একটু লিখে নাও। 1 মিটার, মিটারের সংক্ষিপ্ত রূপ মি, 39.37 ইঞ্চি। 1 মিটার ইকুয়াল টু এত ইঞ্চি, এটা দেওয়া আছে, দেওয়া নাও থাকতে পারে, এটা মুখস্থ তোমাদের রাখতে পারে। এটা মুখস্থের একটা জিনিস, মানে 1 মিটারে এত ইঞ্চি হয় আর কি, এটা মনে রাখবা। এরপরে হচ্ছে 12 মিটার সমান কত ইঞ্চি? সেম, জাস্ট এটা তুলে গুণ করে দিবা। তাহলে 39.37 গুণ হচ্ছে 12 ইঞ্চি। অবশ্যই যেহেতু তোমরা বৃত্তি পরীক্ষা দিবা, তোমাদের কিন্তু রাফ দেখাইতে হবে। হ্যাঁ, রাফ অবশ্যই দেখাইতে হবে, পাশে রাফ লিখবা। লিখতে পারি রাফ। তাহলে গুণটা করবো কিভাবে? 39.37, এটাকে গুণ করবো 12 দ্বারা। তাহলে 7 দুগুণ 14, হাত থেকে 1, 3 দুগুণ 6, আর 1 7, 9 দুগুণ 18, আর 1 18ই হাতে থাকে না যেহেতু, হাতে থাকে 1, 3 দুগুণ 6, আর 1 7, 1 ঘর কাটলাম, 7 3 9 3।
এটা যোগ করে দাও, 0 আর 4 যোগ করলে হয় 4, 7 সাথে কত হয় 14 4 হাত থেকে 1, 8 রেখে 9, 9 আর 3 12 2 হাত থেকে 1, 10 17 7 হাতে থেকে 1 4, 4 47 244, মানে 47,244। এই অঙ্কটা ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাবো। কয় ঘর আগে দশমিক আছে? এখানে দেখতে পাচ্ছি 2 ঘর আগে দশমিক আছে। তো দশমিক বসানোর নিয়মটা আমরা জানি, ডান দিক থেকে বাম দিকে দশমিক বসবে, টোটাল যে কয় ঘর আগে দশমিক আছে সেই কয় ঘর আগে গুণফলে দশমিক বসাই দিবা। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা দশমিক বসাই তাহলে এটা হয় 472.44। তো এইটা আমরা এইভাবে লিখতে পারি, 472.44 ইঞ্চি। তাহলে 12 মিটারে কত ইঞ্চি আমরা পেয়ে গেছি? 472.44 ইঞ্চি। তার মানে কিন্তু আমাদের এটাই অ্যান্সার। ঠিক আছে, তোমরা জাস্ট একটু মনে রাখবা, এটা তো এমনিতেই পারবা। 1 মিটার সমান কত ইঞ্চি এটা মনে রাখবা, 1 মিটারে কত ইঞ্চি এটা মনে রাখলেই হয়ে যাবে। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। ম্যাক্সিমামেরই মানে অ্যান্সার আসতেছে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার। এরপর একটা তোমরা পারবা, দেখো এখানেও বলা আছে, এটাও তোমাদের একটু মুখস্থ রাখতে হবে। 1 মিটার সমান যেমন 39.37 ইঞ্চি, এখানে আবার 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটাও আসতে পারে, গুরুত্বপূর্ণ আর কি। হ্যাঁ, এটা 1 মার্কের জন্য দিলে তোমাকে অবশ্যই মুখস্থ রাখতে হবে, কোনো সময় নাও দেওয়া থাকতে, এটা অঙ্কের মধ্যে থেকে দিয়ে রাখছে, এটা একটু মনে রাখবা তোমরা। 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার? 2.54 সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। তাহলে 8.5 ইঞ্চি সমান কত? পারবা, একটু চেষ্টা করো। দেওয়া আছে 1 ইঞ্চির মান, 8.5 ইঞ্চির মান বের করতে হবে, একটু কষ্ট করে করো। লেখো 1 ইঞ্চি সমান, এটা দেওয়াই আছে, জাস্ট গুণ করে দেখানো। 1 ইঞ্চি সমান 2.54 সেমি। 1 ইঞ্চি সমান যদি এটা হয়, তাহলে অতএব 8.5 ইঞ্চি সমান 2.54 গুণ হচ্ছে 8.5 সেমি। রাফ, তাহলে 2.54 8.5 দশমিক ছাড়া গুণ করবো আমরা, তাই না? দশমিক ছাড়া যদি গুণ করি, 4 আর 5 গুণ করলে হয় 20, হাতে থাকে 2, 5 আর 5 গুণ করলে 5 5 25, আর 2 এ 7 আর 7 থাকে কত 2, 5 2 10 11 12, এক ঘর কাটলাম, 4 8 32, হাতে থাকে 3, 5 8 40 আর 3 43, হাতে থাকে 4, 8 2 16, 16 আর 4 20। তাহলে এটা হলো তোমার 0 9 5 1 2, 21,590। এটা ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাবো। মোট কয় ঘর আগে? এই যে একটা, আর এখানে আছে 2টা। কয় ঘর আগে দশমিক আছে? মোট হিসেবে আছে 3 ঘর আগে দশমিক। তাহলে গুণ ফলের ডান দিক থেকে বাম দিকে যদি দশমিক বসাই, দশমিকটা বসবে 1 2 3, 3 ঘর আগে এখানে। তাহলে আমরা লিখতে পারি কি 21.59 লিখলেও হবে, কেউ যদি 0 লেখে তাও সমস্যা নেই, না লিখলেও সমস্যা নেই। উত্তর হলো এটি 21.59, 21.59 উত্তর এত সেমি, 21.59 সেমি। বা 0 লিখলে লিখতে পারো, কোনো সমস্যা নেই। তোমরা কি বুঝতে পারছো বাবা? ক্লিয়ার সবাই? সবাই কি ক্লিয়ার? আচ্ছা,
কোনো সমস্যা থাকলে বলতে পারো, যে কেউ বলতে পারো, বা মানে না বুঝতে পারলে আমি আবার বোঝাবো, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার যেহেতু, তাহলে আমরা পরের অঙ্কটাতে যাই। এইটা তোমাদের আমি করে দিতে চাচ্ছি না, জাস্ট 1 ডজন সমান কয়টি, এটা মনে রাখলে এই অঙ্ক পারবা। তো এখানে বলা আছে একটি পেন্সিলের দাম 15 টাকা 75 পয়সা। একটা পেন্সিলের দাম দেওয়া আছে, তো এখানে 1 ডজন পেন্সিলের দাম বের করতে বলছে। বলছে 1 ডজন পেন্সিলের দাম কত। তো 1 ডজন সমান কয়টি, এটা আগে লেখো। লেখো 1 ডজন সমান কয়টি। এখানে একটি পেন্সিলের দাম দেওয়া আছে, 1 ডজনের দাম বের করতে বলছে। তাহলে একটি থেকে আমরা 1 ডজনের দাম বের করবো। যেহেতু আমরা একটি দাম এখানে দেখতে পাচ্ছি, তাহলে 1 ডজনের দাম তো খুব সহজেই বের করতে পারবো। তো 4 নম্বর দিয়ে লিখতে পারো যে আমরা জানি 1 ডজন সমান 12টি। 1 ডজন সমান যদি 12টা হয়, তাহলে এখানে আমাদের 12টার দামই বের করতে বলছে। 1 ডজন পেন্সিলের দাম বের করতে বলছে। আমরা এখানে লিখবো একটি পেন্সিলের দাম কত টাকা? 15 টাকা 75 পয়সা। এত টাকা। তাহলে 12টার দাম বের করে নিই। অতএব 12টি পেন্সিলের দাম 15.75 গুণ 12। রাফ 15.75 গুণ হচ্ছে 12। 5 দুগুণ 10, 5 দুগুণ 10 শূন্য হাত থেকে 1, 7 দুগুণ 14 15, 5 হাত থেকে 1, 5 দুগুণ 10 আর 1 এ 11, হাতে থাকে 1, 2 একে 2 রেখে 3, 1 ঘর কাটলাম। 5 7 5 1। এইটা যদি আমরা যোগ করি, এই যোগ করলে হয় 0, 5 5 10 শূন্য হাত থেকে 1, 7 আর 1 8, 8 আর 1 9। ওকে, 9, এটা হলো 8 1। এখন আমরা এইটা যে গুণফল বের হলো 18,900, এই গুণফলের ডান দিক থেকে বাম দিকে যদি দশমিক বসাই, দশমিকটা এখানে হবে। তাহলে 189, 0.00 লিখলেও চলে, না লিখলেও চলে। 189 এত টাকা। তোমরা চাইলে 00 লিখতে পারো, প্রশ্নটা হতেও পারে দশমিকের পরে কি না লিখলেও চলে, সেক্ষেত্রে আমরা এটা লিখতে পারি। তাহলে উত্তর 189 টাকা। দেখো বোঝা যাচ্ছে কি বাবারা? ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? তোমাদের অনলাইনের পরীক্ষাগুলোও কিন্তু শুরু হবে। অনলাইনে যারা রেজিস্ট্রেশন করো নাই, রেজিস্ট্রেশন করে নিবা। অনলাইনে আমরা পরীক্ষা এই সপ্তাহ থেকেই শুরু করব, মানে শুক্রবার থেকে হয়তো বা চালু করব অনলাইনে পরীক্ষাগুলো। আচ্ছা, কোনো সমস্যা নেই এই তো? যদি সমস্যা না থাকে পরের অঙ্কটাতে যাব। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের কিন্তু আমি আবারও বলছি, এমসিকিউ পরীক্ষাটা চালু হবে। আমরা রেজিস্ট্রেশনের লিংক আবার দিয়ে দিব, যারা মানে রেজিস্ট্রেশন করো নাই করে নিবা। দেখো 5 নম্বর অঙ্কটা তোমরা নিজে নিজে করবা, আমি দেখবো তোমাদের অঙ্কের আনসার কি হয়। একটি গাড়ি ঘন্টায় কথার অর্থ হচ্ছে 1 ঘন্টায়। একটি গাড়ি ঘন্টায় 42.5 কিলোমিটার যায়। ঘন্টায় মানে 1 ঘন্টায় যায় হচ্ছে 42.5 কিলোমিটার। বলছে গাড়িটি 15.3 ঘন্টায় কত কিলোমিটার যাবে। সিম্পল একটা অঙ্ক। এটা তোমাদের এইচডব্লিউ এখন আমি করে নিতেই পারি, তোমরা এখনই করে দিবা। এটা এখনই করে দিবা, এই অঙ্কটা করে দাও, দেখি কত অ্যান্সার আসে তোমাদের। ঘন্টায় মানে 1 ঘন্টায়। এখন অ্যান্সারটা আমাকে জানাও করে, যদি পারো, না পারলেও জানাও।
হয়েছে তোমাদের? সবাই পারছো? আচ্ছা, 650.25 অনেকেরই হয়েছে। আর কেউ আছো? না পারলে জানাতে পারো, আমি করে দেবো। অ্যান্সার দিয়েছি, হ্যাঁ। অনেকেরই অ্যান্সার পেয়েছি, বাকিদের অ্যান্সার চাচ্ছিলাম। আর কারো সমস্যা আছে? ওকে, তাহলে এটা আমি কিন্তু করে দিলাম না, হ্যাঁ? তোমরা পারবা বিধায় করে দিলাম না। 6 নম্বর গুরুত্বপূর্ণ অঙ্ক, সহজ হলেও এটা আসবে, সহজ হলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এক কথা এটা ভাবতে পারো হচ্ছে অনেক বেশি স্টার, এরা পরীক্ষাতে দেয়। এখানে বলছে তন্নি, এটা আসলে তন্নি ও মমি যথাক্রমে 1 কুড়ি লিচুর, 1 কুড়ি লিচুর কিনছে হচ্ছে 0.5 অংশ। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, কিন্তু সহজ হলেও গুরুত্বপূর্ণ। তন্নি এবং মমি যথাক্রমে 1 কুড়ি লিচুর, লিচু না কিন্তু লিচুর বলা আছে, এর 1 কুড়ির 0.5 অংশ কিনছে একজন, আরেকজন কিনছে হচ্ছে 0.4 অংশ। তো বলা আছে এত অংশ করে নিল, প্রত্যেকে কয়টি করে লিচু পেল? একজন 1 কুড়ি লিচুর 0.5 অংশ নিয়েছে, আর একজন নিয়েছে কতটুকু? 0.4 অংশ। 1 কুড়ি লিচুর, 1 কুড়ি পুরোটা না, 1 কুড়ি লিচুর 0.5 অংশ এবং 0.4 অংশ। তাহলে কে কয়টি করে লিচু পেল? তো আসলে 1 কুড়ি সমান কয়টি তোমরা জানি, তাই না? লিখতে পারো, আমরা জানি 1 কুড়ি সমান 20টি। আমরা জানি 1 কুড়ি সমান 20টি। এই 1 কুড়ির 0.5 অংশ লিচু নিয়েছে একজন, এর আছে, এর তো গুণের কাজ করে। যদি কোনো গাণিতিক বাক্যের মাঝখানে এর এবং গুণ থাকে, বলা হয় গুণ এবং এর মধ্যে পার্থক্য কি? গুণ এবং এর মধ্যে কিন্তু কোনো পার্থক্য নাই, তবে যদি কোনো অঙ্কের মাঝখানে গুণ এবং এর থাকে তাহলে প্রথমে এর কাজ হয়। তো এখানে বলা আছে তন্নি কিনছে হচ্ছে 1 কুড়ির বা 1 কুড়ি লিচুর 0.5 অংশ। তাহলে 1 কুড়ি পুরোটা না, 1 কুড়ির হচ্ছে 0.5 অংশ। তাহলে এই যে 1 কুড়ি যে আছে, এটার সাথে জাস্ট এটা গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। মানে 20-এর এত অংশ কিনছে, 20-এর এর তো গুণের কাজ করে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিন্তু তন্নি লিচু পেল 1 কুড়ি মানে হচ্ছে 20, এর এখানে গুণ চিহ্ন দিতে পারো, 0.5 অংশ বা এত টি লিখবা, এটা তো অংশ লেখা যাবে না, কুড়ি লিখলে এখানে টি লিখতে হবে। তাহলে মনে মনে ভাবো দশমিক নাই, দশমিক নাই মানে কি? এই 20 আর 5 গুণ করলে হয় 5 20 100। এই যে এই অঙ্কটাতে 0.5, এখানে 1 ঘর আগে দশমিক আছে, তাহলে গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসে দশমিকটি এখানে হয়, তার মানে 10টি, 10.0 বা শুধু 10টি আমরা বলতে পারি। এটা কিন্তু হচ্ছে তন্নি, তারপর হচ্ছে মৌবি, বানানটা ভুল আছে আমি জানি। মৌবির উচ্চ পেল হচ্ছে 1 কুড়িরই মানে 20 এর 0.4টি। তাহলে এটা হলো কত? 8 10 80। এখন এই 80-র গুণফলের ডান দিক থেকে বাম দিকে দশমিক বসাবো, কয় ঘর আগে? 1 ঘর আগে, 8টি। তাহলে
1 কুড়ি লিচুর মধ্যে 0.5 কিনেছিল কে? তন্নি, এবং 0.4 কিনেছিল কে? মমি। তাহলে প্রত্যেকে কয়টা করে লিচু কিনছে বা কতটি করে লিচু পেলো? এতটি করে। দশটি ও 8টি। একজন পাইছে 10টা, একজন পাইছে 8টা। কমেন্টে জানাও বুঝছো কিনা। সবাই কি ক্লিয়ার? আমি অনেকেরই অ্যান্সার পাচ্ছি না, তার মানে কি বুঝতেছো না সবাই? সবাই ক্লিয়ার কিনা একটু জানো তো বাবা। 10 8, ঠিক আছে, এটা বুঝছো কিনা এটা জানাও এখন। 7 নম্বর অঙ্ক, এটা তোমরা করবা। 1 লিটার দুধের দাম 45 টাকা 75 পয়সা। শামীম এইরকম 45 টাকা 75 পয়সা দামের 2 লিটার দুধ কিনেছে। 1 লিটার কিনতে তার এত টাকা লেগেছে, এরকম কিনছে 2 লিটার শামীম। কেনার পরে দোকানদারকে 100 টাকা দিছে, বলছে শামীম কত টাকা ফেরত পাবে। তাহলে এখানে দুধ কিনেছে কত টাকার, এটা আমরা বের করবো প্রথমে। 1 লিটারের দাম যেহেতু দেওয়া আছে, 2 লিটার দামটা বের করে নেব। তো 1 লিটারের দাম থেকে 2 লিটারের দাম আমরা বের করে নেওয়ার পরে দোকানদারকে সে টাকা দিয়েছে হচ্ছে 100 টাকা। তাহলে দোকানদার 2 লিটার দুধের দাম নিয়ে বাকি টাকা তো ফেরত দিবে। তো আমরা এভাবে লিখতে পারি যে 1 লিটার দুধের দাম, দেখো 7 নাম্বার, 1 লিটার দুধের দাম 45.75 টাকা। অতএব 2 লিটার দুধের দাম 45.75 গুণ হচ্ছে 2। আমরা যদি এটা গুণ করি, মনে মনে ভাববো দশমিক নাই, তাহলে 5 আর 2 গুণ করলে 5 দুগুণ 10, 7 থেকে 1, 7 দুগুণ 14 আর 1 15, 5 হাত থেকে 1, 5 দুগুণ 10 আর 1 11, 11 1 হাত থেকে 1, 4 দুগুণ 8 থেকে 9। এখন আমরা দশমিক বসাবো। গুণফলের ডান দিক থেকে বাম দিকে কয় ঘর আগে দশমিক আছে? 2 ঘর, 1 2। দশমিকটা এখানে হবে 91.50 টাকা, বা 91 টাকা 50 পয়সার দুধ কিনেছে। তো দোকানদারকে দিয়েছে 100 টাকা। তাহলে শামীম ফেরত পাবে, এখানে লিখতে পারি শামীম ফেরত পাবে 100 বিয়োগ 91.50। এটা যাতে বিয়োগ করতে সমস্যা হবে তারা একটু ডান দিকে তাকো, আমি দেখে দিচ্ছি এটা কিভাবে বিয়োগ করবা। এটা বিয়োগটা করবে এইভাবে, দেখো এখানে যে 100 টাকা ছিল, এই 100 টাকাতে কিন্তু দশমিক নেই, তাই না? তবে এখানে কিন্তু দশমিকের পর দুটো সংখ্যা আছে। তাহলে এখানে দশমিকের পর দুটো সংখ্যা থাকার জন্য আমি 100 লিখার পরে আমরা একটা দশমিক দেব, দিয়ে এখানে দশমিকের পরে যে কটা সংখ্যা আছে এখানে সেই কটা শূন্য লিখবো, মেলানোর জন্য, হিসাবে সুবিধার জন্য আর কি। তাহলে 100.00 লিখতে পারি। এখান থেকে দুধের দাম বাদ দেবো, কত টাকা? 91.50 টাকা। 0 5 হাত থেকে 1, দশমিক বরাবর দশমিক, 1 আর 1 2, 2 আছে কত হলে 10 হবে, 8 হাত থেকে 1, 9 আর 1 10, 10 10 মিলে গেলে 0, হাত থেকে 1, 1 1 মিলে গেলে 0। তার মানে হচ্ছে 8 টাকা 50 পয়সা বা 8.5 টাকা ফেরত দিয়েছে, বা শামীম 8.5 টাকা ফেরত পাবে। 8.50 টাকা। আশা করি সমস্যা থাকার কথা না, খুবই সহজ একটা অঙ্ক ছিল আর কি। সো বোঝার কথা, বুঝছো কিনা জানো। থ্যাংক ইউ সো মাচ, ম্যাক্সিমামেরই উত্তর হয়েছে। 8 নাম্বার, এইটাও খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, আগের অঙ্কের মতোই কিন্তু বৃত্তির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে বৃত্তির জন্য যেহেতু গুরুত্বপূর্ণ, আমরা তো এই অঙ্কটা করবোই। 1 কুড়ি ডিমের দাম 160 টাকা। কেউ যদি 1 কুড়ি ডিম কিনে, আর দুইজনের মধ্যে মলি এবং
রুবি, এটা আসলে রুমি আছে, বানানগুলো ভুল লিখেছে, টাইপিং একটু মিস্টেক হয়েছে। তো 1 কুড়ি ডিমের দাম 160 টাকা, মানে 20টা ডিমের দাম 160 টাকা। মলি কিনছে 1 কুড়ি ডিমের 0.8 অংশ বা 0.8 কুড়ি। একইভাবে রুবি কিনছে 0.5 কুড়ি, আগেরটার মতোই। কিন্তু এখানে আমরা দেওয়া আছে হচ্ছে কুড়ি, এই কুড়ি মানে 20, এই 20-এর হচ্ছে এত অংশ কিনেছে। আবার রুবি কিনছে হচ্ছে 1 কুড়ি বা 20-এর এত অংশ। বলছে কে কয়টি ডিম কিনলো এবং কত টাকার ডিম কিনলো বা কত টাকা দাম দিল, এটা তো আমরা পারবো, তাই না? আগেরটার মতোই জাস্ট 0.8 কুড়ি। তাহলে 0.8 দ্বারা যদি আমরা 20-কে গুণ করি তাহলেই মলির ডিমের সংখ্যা বের হবে। একইভাবে রুবি কিনছে হচ্ছে 0.5 কুড়ি, তার মানে 1 কুড়ি না, 1 কুড়ির হচ্ছে 0.5 অংশ আর কি। তাহলে 1 কুড়ি 20টাকে যদি 0.5 দ্বারা আমরা গুণ করে দিই তাহলে কিন্তু রুবিটা বের হবে। তারপরে দাম আমরা খুব সহজেই বের করতে পারবো। তো আমরা একটু লিখে দেখি। 8 নাম্বার, 1 কুড়ি সমান 20টি, এটা দেওয়া আছে বা জানি আমরা। তাহলে মলি কিনছে হচ্ছে, তাহলে মলি ডিম কিনলো এই 1 কুড়ির মানে 20-এর 0.8 অংশ, এতটি। 8 দুগুণ 16 আর একটা শূন্য, তাই না? 160টি, কিন্তু আসলে 160টি কি কিনছে, এখানে একটা দশমিক আছে, তাই এই দশমিকটা এখানে বসাই দিলাম, তার মানে 16টি, 16.0 মানে 16টি ডিম কিনছে। আবার রুবি ডিম কিনলো 1 কুড়ি ডিমের 0.5 অংশ, 1 কুড়ি মানে 20টা, 20-এর হচ্ছে 0.5 অংশ, এতটি। তাহলে 5 দুগুণ 10 আর একটা শূন্য, 100। তো দশমিক বসাইতে হবে গুণফলের ডান দিক থেকে বাম দিকে, এখানে এতটি। তার মানে 10টা ডিম কিনছে। তাহলে মলি ডিম কিনছে 16টা আর রুবি কিনছে হচ্ছে 10টা। এটা ডিমের সংখ্যা বের হলো। তারপরে বলছে এবং কত টাকা দাম দিল, মানে মলি কত টাকা দিল আর হচ্ছে রুবি কত টাকা দিল। এইখানে যে দামটা আছে এটা কিন্তু 1 কুড়ির দাম। তাহলে মলি কিনছে কত কুড়ি, এত কুড়ি, তার মানে এটার সাথে এটা গুণ করলে কিন্তু মলির ডিমের দাম বের হবে। একইভাবে এটা 1 কুড়ির দাম, তো রুবি কিনছে হচ্ছে যে 0.5 কুড়ি, এটার সাথে এটা গুণ করলে কিন্তু হয়ে যাবে। জাস্ট 0.8 দ্বারা যদি আমরা গুণ করি, 0.8 দ্বারা 160-কে গুণ করলে গুণফলের মান যেটা সেটা হচ্ছে মলির ডিমের দাম। আবার যদি তোমরা 0.5 দ্বারা 160-কে গুণ করো তাহলে রুবির ডিমের দামটা বের হয়ে যাবে। এগুলো আর করার দরকার নাই যে 1 কুড়ি সমান হচ্ছে 20টা, 20 দ্বারা এটাকে ভাগ করে একটার দাম বের করে আবার এটার সাথে গুণ করতে হবে, এরকম কোনো কিছু দরকার নেই। সরাসরি 1 কুড়ির দামকে আমরা এত কুড়ি দ্বারা গুণ করে দেব, আবার 1 কুড়ির দামকে 0.5 দ্বারা গুণ করে দেব, তাহলেই কিন্তু দুইজনের কে কয়টা ডিম কিনছে, কত টাকার ডিম কিনছে এটা বের হয়ে যাবে। তাহলে কয়টা কিনছে এটা তো বের করছি, এখন কত টাকা করে দাম দিছে সেটা বের করবো। তো লেখো যে মলির ডিমের দাম দিল, আবার মলি ডিমের দাম দিল 160 গুণন হচ্ছে 0.8 টাকা। শূন্য 6 8 48-এর 8 হাত থেকে কত 4, 8-এ ক্যাটার 4-এ 12, 128 দশমিকটা এখানে হবে এত টাকা, 128.0 টাকা বা 128 টাকা। এটা হচ্ছে মলির ডিমের দাম। তাহলে আমরা রুবির ডিমের দাম বের করব। রুবির ডিমের দাম দিল, রুবির ডিমের দাম না, রুবি ডিমের দাম দিল, সরি, রুবি ডিমের দাম দিল হলো 160 গুণ হচ্ছে 0.5 বা 0.5 টাকা। শূন্য লিখবো না, 5 6 30, 5 16 80, 80 টাকা। দেখো বুঝছো কিনা। ক্লিয়ার হইলে একটু বলবা।
থ্যাংক ইউ আফসানা আক্তার, তোমার নামটা আমি জানি না বাবা, শুধু তোমার কমেন্ট পড়ে যাচ্ছি, তোমার নামটা একটু লিখে দিবা। মাহাদিকে বললাম, ও বলতে পারে না, খালি হাসে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বোঝার জন্য। তাহলে কি আমরা পরের অঙ্কে যাব? ওকে, এটা দেখো, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এবং তোমাদের ভুল হয় খুব বেশি, খুব বেশি ভুল হয়, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষা, স্কুলের পরীক্ষাগুলোতে দেয়। আমরা 3-4টা অঙ্ক এখান থেকে বেছে বেছে করব যেগুলো পরীক্ষায় আসতে পারে। এটা বোঝার মধ্যে একটু সমস্যা হতে পারে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, একটু দেখে নাও, আমি 1 মিনিট। আইমান, ওকে, থ্যাংক ইউ আইমান। ঠিক আছে, দেখো এখানে বলছে যে সাগর সাহেব তার মাসিক বেতনের, সাগর সাহেব যে মাসিক বেতন পায় সেই বেতনের 0.15 আয়কর দেন, বাকি টাকার 0.8 সংসারের কাজে খরচ করেন, অবশিষ্ট টাকা তিনি সঞ্চয় করেন। এই যে সাগর সাহেব, ইনি যে কাজটা করেন সেখান থেকে তো কিছু টাকা পান, ওই টাকার 0.15 আয়কর দেন, আয় করে সরকারকে কর দেয়। এই আয়কর দেওয়ার পরিমাণটা হচ্ছে 0.15। আয়কর দেওয়ার পরে বাকি যেটা থাকে, এই বাকিটার 0.8 সংসারে খরচ করেন, পুরোটা না কিন্তু, ওখানে দেখো একটু লেখা আছে বাকি টাকার, এর আছে কিন্তু একটু টান আছে, এর পুরোটা না, বাকি যেটা থাকে সেই টাকার থেকে 0.8 সংসারে খরচ করেন। তার মানে সংসার খরচটা যদি তোমরা বের করতে চাও, কিভাবে বের করবা? তার মাসিক বেতন থেকে আয়করটা আগে বিয়োগ করবা, বিয়োগ করার পরে যেটা থাকবে ওইটার 0.8 সংসারে সে খরচ করবে, পুরোটা না, আয়কর দেওয়ার পরে যেটা বাকি থাকবে সেটার 0.8 সংসারে খরচ করবে। এই দুই জায়গায় খরচ করার পরে যেটা থাকে সেটা সে সঞ্চয় করে। বলছে যদি তিনি মাসে 1020 টাকা সঞ্চয় করেন, তার মাসিক বেতন কত টাকা? সঞ্চয় করতেছে মাসে কত টাকা? 1020 টাকা। মাসে যদি 1020 টাকা সঞ্চয় করে, তাহলে তার আসলে বেতনটা কত টাকা ছিল এটা বের করতে হবে। ঠিক আছে, তার মাসিক বেতন কত, আমরা মাসিক বেতনটা ধরে নিব, কত জানি না যেহেতু, তাহলে আমরা লিখতে পারি মনে করি মাসিক বেতন 1 অংশ, মনে করি মাসিক বেতন 1 অংশ। ঠিক আছে, এই মাসিক বেতন 1 অংশ, এখান থেকে আয়কর দেয়, আয়কর দেওয়ার পর বাকি থাকে, বা সরাসরি লিখতে পারো বাকি, বাকি শর্ট করলাম একটু, হ্যাঁ, 1 বিয়োগ 0.15। ঠিক আছে, এই একটা পূর্ণ সংখ্যা, 0.15টা হচ্ছে দশমিক সংখ্যা, তাহলে 1 থেকে আমরা বাদ দিব, কি বাদ দিব? 0.15 বিয়োগ করলে হয় 5, 8, এটা বাকি থাকে 0.85 অংশ, এটা বাকি থাকে, লিখতে পারি 0.85 অংশ। মাসিক বেতন কত? 1 অংশ। এই মাসিক বেতন থেকে তো সে আয়কর দেয়, সংসারে খরচ করে, তাহলে বলছে মাসিক বেতনের 0.15 আয়কর দেন, তাহলে যেটা আয়কর দেয় এটা বাদ দিয়ে দিচ্ছি, কোথা থেকে বাদ দেবো? তার মাসিক বেতন থেকে। তার মাসিক বেতনটা কত জানি না, বিদায় ধরে নিলাম 1 অংশ, এখান থেকে আমরা বাদ দিলাম, তার আয়করটা বাদ দিলাম, দিলে বাকি থাকে হচ্ছে 0.85 অংশ। এই 0.85 অংশের 0.8 সংসারে খরচ করেন,
তাহলে আমরা লিখতে পারি কিন্তু সংসারে খরচ করেন, পুরোটা না, সংসারে খরচ করেন সমান এই যে বাকি টাকার, বাকিটা হচ্ছে 0.85, টাকার এর মানে গুণ, টাকার বলা ছিল এর এত এর 0.8 সংসারে খরচ করেন। আমরা লিখতে পারি কি 50টা 40 শূন্য হাত থেকে 4, 28টা 64 আর 4 68। এখন আমরা দেখতে পাচ্ছি মোট কয় ঘর আগে দশমিক আছে, এখানে মোট 1 2 3 ঘর আগে দশমিক আছে, তাহলে 1 2 3 এখানে দশমিক হবে এত অংশ। এই লোকটার সাগর সাহেবের যে খরচ, এই খরচ কিন্তু তার দুই জায়গায়, একটা আয়কর যে খরচ দেয় আর সংসারে খরচ করে, তার তাছাড়া আর কোনো খরচ নেই, বাকিটা সে সঞ্চয় করে। তাহলে আমরা লিখতে পারি আয়কর ও মাসিক খরচটা কত অংশ, অতএব আয়কর ও মাসিক খরচ সমান আয়করটা কত অংশ এখানে দেওয়াই আছে যে 0.15 আর সংসার খরচ 0.68 অংশ। এটা যদি যোগ করি 8 5 13 3 হাত থেকে 1, 6 এর 7 আর 8 দশমিক এখানে 0। এই যে তার খরচ, টোটাল খরচ এইটা, এই যে 0.83 অংশটাই তার টোটাল খরচ, বাকিটা সে সঞ্চয় করে। তাহলে দেখি সঞ্চয় করে কত টাকা, অতএব সঞ্চয় করেন, তোমাকে একটু মনে রাখতে হবে তোমাদেরকে, সঞ্চয়টা সে কোথা থেকে করবে, তার এক অংশ থেকেই তো করবে। তাহলে এই যে এক অংশ, এই এক অংশ থেকে আমরা এখন এই এক অংশ থেকে আমরা এখন বাদ দেবো, যেটা খরচ সেটা বাদ দেবো। তাহলে এক অংশ থেকে বাদ দিলাম 0.83 অংশটা বাদ দিয়ে দিলাম, তাহলে যেটা থাকে সেটা হচ্ছে 0.17 অংশ। বিয়োগ না করে উত্তর সরাসরি লিখে দিলাম, পারবা বিধায় লিখছি। এখানে 1 আছে, 1 মানে 1.00, 1.00 থেকে যদি 0.83 বাদ দেই এটা 0.17 হয়। এটাই সে কি করে, সঞ্চয় করে, এই অংশটুকুই সে সঞ্চয় করে এক মাসে। আর এক মাসে এই অংশের মানটাই হচ্ছে 1020 টাকা। এক মাসে সে সঞ্চয় করে এত অংশ, এক মাসে সে সঞ্চয় করে এত টাকা, এক মাসের সঞ্চয়ের পরিমাণ এত টাকা, টাকা হিসেবে এত, অংশ হিসেবে এত, এই দুটাই কিন্তু পরস্পর সমান। তাহলে কিন্তু আমরা লিখতে পারি এরকম যে শর্ত মতে লিখবো আমরা, তাই না? তাহলে শর্ত মতে আমরা এটা বলতে পারি যে শর্ত মতে এইটা সমান 0.17 অংশ সমান 1020। ওরে বাবা, 1020 টাকা। কোনো সন্দেহ আছে? বুঝতে পারছো? এইটা তার হচ্ছে সঞ্চয়কৃত অংশ এবং সঞ্চয়কৃত টাকা, এবং এক মাসেরটা। তাহলে তার মাসিক বেতনটা তো এত অংশ ছিল না, তার মাসিক বেতন ছিল কত, এক অংশ। তাহলে এক অংশ সমান কত, যখনই আমরা একের মান বের করব তখনই জাস্ট ডান পাশের মানটাকে ভাগ করে দিব। তাহলে 1020 ভাগ করব কি দ্বারা, এই যে বাম পাশে যে মানটা আছে, যে ভগ্নাংশটা আছে, এটা দশমিকও হইতে পারে আবার পূর্ণ সংখ্যাও হইতে পারে, যা হয় হোক 0.17। এখন আমরা যদি দশমিকটা তুলে দেই, এই দশমিক তুলে দেওয়ার জন্য হরে তুলে দিলে লবে একটা 1 হবে, লব থেকে দশমিক তুলে দিলে হরে একটা 1 হবে, দশমিক তুলে দিলে দশমিকের জন্য একটা 1 লিখতে হয়। তো দশমিকের মানটা কোথায় আছে, হরে আছে, তাহলে হর থেকে যদি দশমিক তুলে দেই তাহলে লবে একটা 1 লিখতে হবে। দশমিকের পরে যে কয়টা সংখ্যা থাকবে একের পরে সেই কয়টা শূন্য লিখতে হবে। তাহলে দশমিকের পরে সংখ্যা আছে 2টা, একের পরে শূন্য হবে 2টা। এখন আমরা এই 0.17 মানে 17 বলতে পারি। এই 17 এর মধ্যে ভাগ যায়, দেখো কতবার যায়, প্রথমে যায় 6 বার। এই যে এটা 17 গুণন 6 যদি করো, 6 7 42, 7 থেকে 4, 6 1 6 8 4 10, 102। তার মানে এটা যায় এইটা, আর এই শূন্যটা এখানে লিখলাম। তার মানে হচ্ছে, মানেটা কি, এই যে 6000 টাকা, ঠিক আছে? তার মাসিক বেতন এটা, তার মানে সম্পূর্ণ অংশটা ছিল বা এক অংশ বা মাসিক বেতনটা ছিল, মাসিক বেতন 6000 টাকা। দেখো আশা করি বুঝতে পারছো, যেহেতু বলছো আমি আবারও বোঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, দেখো এখানে বলছে যে সাগর সাহেব তার মাসিক বেতনের
0.15 আয়কর দেন, বাকি টাকার আয়কর দেওয়ার পরে যে টাকা বাকি থাকে সেই বাকি টাকার 0.8 সংসারে খরচ করেন। তাহলে তার খরচ কিন্তু এখানে দুইটা জায়গায়, একটা হচ্ছে আয়কর দিতে খরচ হয় আর একটা হচ্ছে সংসারে খরচ হয়। তো আয়কর যেটা দিছে সেটাও এখানে উল্লেখ করা আছে 0.15, আর সংসারে যে খরচ করে সেটাও বলা আছে যে আয়কর দেওয়ার পরে যতটুকু বাকি থাকে তার 0.8 সংসারে খরচ করেন। এই দুই জায়গায় খরচ করার পরে যতটুকু থাকে ততটুকুই সে সঞ্চয় করে, আর ওই সঞ্চয়ের মানটা হচ্ছে 1020 টাকা। মানে সে প্রতি মাসে খরচ টরচ করার পরে 1020 টাকা সঞ্চয় করে। তো আমরা লিখে নিলাম তার মাসিক বেতনটা 1 অংশ, এই সাগর সাহেবের মাসিক বেতনটা 1 অংশ। তাহলে এই 1 অংশ থেকে তো সে আয়কর দিবে, আয়করটা কত এত, তাহলে বাকি থাকে কতটুকু, মাসিক বেতন থেকে যেটা আয়কর সেটা বাদ দিলাম, দিলে হয় এত অংশ বাকি, 0.85 বাকি থাকে। এই বাকি টাকার এই যে দশমিক হচ্ছে কি, এই যে 85, 0.85 অংশের 8 অংশ আবার সংসারে খরচ করে। তাহলে আমরা বলতে পারি না যে সংসারে খরচ করেন, বলছে বাকি টাকার এই যে এইটার 0.8 অংশ। তাহলে আমরা জাস্ট গুণ করে দিয়ে সংসার খরচটা বের করে নিলাম। তাহলে তার তো খরচ এই দুইটা জায়গাতেই, তাহলে আমরা বলতে পারি আয়কর এবং সংসার খরচ এত অংশ। আয়কর এবং সংসার খরচটা কত, আয়কর ছিল 0.15 অংশ, আর হচ্ছে তোমার সংসারে খরচ হয় 0.68 অংশ। তাহলে তার টোটাল খরচ হচ্ছে এইটা, এতটুকু খরচ করার পরে বাকিটুকু সে সঞ্চয় করে। তাহলে সঞ্চয় করবে বাকিটুকু কোথা থেকে, এটা তো খরচ করছে, কোথা থেকে খরচ করছে, তার মাসিক বেতন থেকে। তার মাসিক বেতনটা কত অংশ ছিল, 1 অংশ, 1 অংশ থেকে তার খরচটা বাদ দিলাম, দিলে এটা থাকে 0.17 অংশ। এটাই সে এখন কি করতেছে, সঞ্চয় করতেছে। তাহলে সঞ্চয় করতেছে 0.17 অংশ, এটা আবার সঞ্চয় করতেছে এত টাকা, তার মানে এত অংশ সমান এত টাকা, 1 অংশ সমান কত, বুঝছো কিনা একটু জানাবা কাইন্ডলি। ক্লিয়ার হইলে বলতে পারো। আচ্ছা, একদম ক্লিয়ার। এরপর একটা অঙ্ক আছে বাঁশের, এই বাঁশটাও কমন। এটা আগে ঠিক করে দিলাম, এটা হচ্ছে 4। এগুলো যারা স্লাইড করে এরা ইংলিশ মনে করে করছে, এটা 4 লিখে নিও। একটি বাঁশের 0.15 অংশ কাদায় এবং 0.65 অংশ পানিতে আছে। যদি পানির উপরের বাঁশটির দৈর্ঘ্য 4 মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির দৈর্ঘ্য কত। একদমই সোজা, একদমই সোজা অঙ্ক। তাহলে কাদায় আছে কতটুকু, পানিতে আছে কতটুকু, এটা আগে বের করবা। তাহলে কাদায় আর পানিতে মোট কত অংশ আছে, তারপরে পানির উপরে কতটুকু আছে, পানির উপরের অংশটুকু বের করে নিয়ে পানির উপরের অংশের মান আবার দেওয়া আছে 4 মিটার, তাহলে সম্পূর্ণ বাঁশটার দৈর্ঘ্য বের করতে হবে। পারবো মনে হয়, তাই না? দেখি পারি নাকি। লেখো 10 নাম্বার, বাঁশটি কাদায় ও পানিতে আছে কাদায় আছে কতটুকু, এই যেটা 0.15 অংশ, এত অংশ, আর হচ্ছে পানিতে আছে কতটুকু 0.65 অংশ। 5 আর 5 যোগ করলে হয় 10, হাতে থেকে 1, 6 রেখে 7, 7 রেখে 8, 0.80 অংশ এটা কাদায় এবং পানিতে আছে। তাহলে লিখতে পারি মনে করি সম্পূর্ণ বাঁশ 1 অংশ, মনে করি সম্পূর্ণ বাঁশ 1 অংশ। তাহলে 1 অংশ যদি সম্পূর্ণ বাঁশ হয়, এর মধ্যে থেকে কাদায় আর পানিতে আছে এতটুকু, তাহলে 1 থেকে এটা বাদ দিলে বাকিটুকু যেটা বের হবে সেটা পানির উপরে থাকবে। তাহলে লিখতে পারি পানির উপরে আছে
1 বিয়োগ 0.80 অংশ। পানির উপরে যতটুকু আছে তার অংশ হচ্ছে 0. এত অংশ, 0.20 অংশ। পানির উপরে এত অংশ আছে, অংশ আছে এতটুকু, মিটার আছে 4 মিটার, এই দুইটাই তো সমান। এটাও পানির উপরে আছে, এটাও পানির উপরে আছে, দুইটাই সমান। তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে 0.20 অংশ সমান 4 মিটার। অতএব 1 অংশ সমান কত? সম্পূর্ণ যেহেতু বের করতে বসে, আর সম্পূর্ণ অংশটা তো আমরা এখানে ধরে নিলাম, কতটুকু ধরলাম রে? সম্পূর্ণ অংশের মান ধরলাম কত? 1। তাহলে 1 অংশ সমান এই যে 4 ভাগ 1 এর মান যখনই বের করবো জাস্ট এটা ভাগ হয়ে যাবে 0.20। তোমরা দশমিক তুলে দিলে একটা 1 হয়, দশমিকের পরে যে কটা সংখ্যা থাকে 1-এর পরে সে কটা 0 হয়, দ্বারা এটাকে ভাগ করলে 5 বার যায়, 4×5 = 20 মিটার। সম্পূর্ণ বাঁশের দৈর্ঘ্য ছিল 20 মিটার। কারো কোনো সমস্যা থাকলে বলতে পারো। এই পর্যন্তই অঙ্ক ছিল আর কি মূলত। যে কারো সমস্যা থাকলে বলতে পারো। বাবা, আপনাদের কোনো সমস্যা আছে কিনা বলেন। ক্লাস কন্টিনিউ হয়ে রুটিনটা আমি দিয়ে দেবো আর কি। গতদিনই ক্লাসটি হয়নি, একটু সমস্যায় ছিলাম।